হয়েছে মিতু? ওরা কারা? চিত্রার স্বর সন্দেহ প্রধান। এই বাড়িতেই কাম করবে, রাজন ভাইয়ার লোক। তোমাকে এত চিন্তিত লাগছে কেন? কই না তো আপা, চলেন ভেতরে যাই। হ্যালো, আয়সা যদি দেখে আমরা বাগানে টই টই করতেছি তাহলে রাগ করব। চিত্রার কিছু না বলে হাঁটতে শুরু করলো, তবে যাওয়ার আগে একবার পেছনে ফিরে তাকালো সেই লোকটার দিকে। বাতির ম্লান আলোয় স্পষ্ট হয়ে উঠল তার লোভাতুর দৃষ্টি, বিকৃত হাসি। চিত্রার এক মুহূর্ত অপেক্ষা করলো না, দ্রুত পা চালিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। বদ্ধ স্যাঁতস্যাঁতে একটি ঘর, চারপাশে ভাসমান এক বিদঘুটে আষ্টে গন্ধ, যেন গলিত মাছের অন্তর্গত পচন ছড়িয়ে আছে বাতাসে। এখানে স্তূপ করে রাখা হয় নানান জাতের মাছ, তারপর সেগুলোকে প্রসেসিং করে রপ্তানিযোগ্য করা হয় বিদেশি বাজারের জন্য। ফারাজ ধাতব চেয়ারে বসে পা দোলাচ্ছে, অস্থিরতা তার চেহারায় স্পষ্ট ফুটে উঠেছে। চারপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কালো পোশাক পরিহিত মানুষ, নিঃশব্দে নড়াচড়া নেই, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা ছায়ামূর্তির মতো। তাদের মধ্যে কয়েকজন বহিরাগত আছে, বিদেশি কায়দার দানবীয় শরীর, দীর্ঘকায় পেশিবহুল, শুধু উপস্থিতিতে ভয় ছড়ানোর ক্ষমতা রাখে এরা। ঘরটা শুধু অসহনীয় গরম, বাতাস থমকে আছে, এখানকার ভারী দুর্গন্ধ দমবন্ধ করে রেখেছে সবকিছুকে। ফারাজ বিরক্ত হয়ে নিজের গা থেকে কালো ব্লেজারটা খুলে পাশে দাঁড়িয়ে থাকা অভ্রর দিকে বাড়িয়ে দিল, কণ্ঠে স্পষ্ট তৃষ্ণা। আইসক্রিমটাকে নিয়ে আসো কুদ্দুসের বাপ। অভ্র কোনো জবাব দিল না, কেবলই পাশে দাঁড়িয়ে থাকা কালো পোশাকধারী এক ব্যক্তির দিকে তাকালো। ইঙ্গিতটা বুঝতে দেরি হলো না লোকটি নিঃশব্দে ঘুরে দাঁড়ালো, পেছন থেকে আর একজনকে সঙ্গে নিল। তারপর দুজন মিলে এগিয়ে গেল হিমবাহের দিকে, সেই কক্ষ যেখানে হিমায়িত পদ্ধতিতে মাছ সংরক্ষণ করা হয়। আপাতত তাদের মূল উদ্দেশ্য সেখানেই। কয়েক মুহূর্ত পর তারা ফিরে এলো, তবে এবার শূন্য হাতে নয়, একজনকে টেনে নিয়ে এসেছে সঙ্গে। লোকটি জমে কাঠ হয়ে গেছে, বরফের পিণ্ডের মতো নিথর, মাত্রই তাকে হিমবাহ থেকে টেনে বার করা হয়েছে। শরীরের রক্তের কোনো প্রবাহ নেই বললেই মনে হয়, অথচ এখনো শ্বাস চলছে, প্রাণটুকু টিকে আছে কোনো রকমে। হয়তো বেশি সময় সেখানে রাখা হয়নি, রাখা হলে এতক্ষণে নিশ্চয়ই নিথর হয়ে যেত। কক্ষের উষ্ণতার সঙ্গে হিমায়িত শরীরের সংঘর্তে লোকটি কাঁপছে, দাঁতে দাঁত লেগে বিকট আওয়াজ তুলছে। ফারাজ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে, মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু ঠান্ডা নিরাসক্ত দৃষ্টি। লোক দুটো পড়ে থাকা লোকটার দিকে এগিয়ে আসতেই ফারাজ হাত দিয়ে ইশারা তাদের সরে দাঁড়াতে বলল। আইসক্রিমটাকে একটু গলতে তো দে। লোক দুটি ধীরে ধীরে সরে দাঁড়ায়। পরিবেশের ভারী নীরবতার মাঝে অভ্র এখনো নিশ্চল, নিস্তব্ধতার তার চিবুক শক্ত হয়ে আছে, নাকে ক্রমাগত ধাক্কা দিচ্ছে মাছের কাঁচা পচা গন্ধ। বাতাসের আর্দ্রতাও চিটচিটে হয়ে উঠেছে, ঘামের সঙ্গে মিশে এক অস্বস্তিকর আস্তরণ গড়ে তুলেছে গায়ের উপর। কিন্তু ফারাজ, সে কিভাবে বসে আছে? ফারাজ তার হলস্টার থেকে কোল্ড পাইথনটা বের করে হাতে নিয়ে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। দেশে আসার পর পিস্তল ছুঁয়ে দেখা প্রায় বন্ধই করে দিয়েছে সে। এসব কি ফের? মোটেই না। ফারাজ পিস্তলের দিকে গভীর মনোযোগ দিয়েই পড়ে থাকা লোকটাকে প্রশ্ন করলো। হ্যাঁ যে চান্দু, তুমি যে বাটপারি করলে আমার সঙ্গে, এখন তোমার সঙ্গে কি করা উচিত বলো তো? উইমেন ফ্রাই করা উচিত কি? লোকটির দেহ ঠান্ডায় অবশ্যই আসছে, তবু আতঙ্কে জ্বর তার শরীর বেয়ে ধাপে ধাপে চুয়ে চুয়ে পড়ছে। অর্ধনগ্ন দেহ কাঁপছে অবিরাম, হাড়ের ভেতর বরফ গলা স্রোত বয়ে চলেছে। তার ফ্যাকাশে ঠোঁট কেঁপে উঠল, অস্ফুট শব্দ ফিসফিসিয়ে বেরিয়ে আসলো কণ্ঠনালী ছুঁয়ে। স্যার, ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে আমার। লোকটার স্বর জড়ানো, ভাঙা, যেন কোনো মৃতপ্রায় প্রাণী শেষ শক্তিটুকু নিংড়ে নিচ্ছে জীবন ভিক্ষার জন্য। ঠান্ডার চেয়েও প্রবল শঙ্কা তাকে আচ্ছন্ন করে রেখেছে, অথচ সামনে বসে থাকা পুরুষটির মুখে এক টুকরো অনুকম্পাও নেই। ক্ষমা? ফারাজ মুখ বাঁকিয়ে হাসলো, তার ছিল মিশ্রিত সেই হাসি, অদ্ভুত সেই হাসির ধরন। হ্যাঁ রে কুদ্দুসের বাপ, এই হাফ নেকটার অপরাধের পাঞ্জলিপিটা একটু পাঠ করে শোনাও তো। শালার জাঙ্গিয়াটা দেখেছো নি? ক্যালভিন ক্লেইন। এই নিমখারাম আমার নাম বেচে কি লেভেলে মাল কামিয়েছে ভাবা যায়। জাঙ্গিয়ার ব্র্যান্ডে ফুটপাথ থেকে ক্যালভিন ক্লেইনে চলে আছে। ফোনটা দাও তো, একটা চুচাট পোস্ট দেই। অব্র খানিকক্ষণ চুপ থেকে ভ্রুকুটি করে সুরে সুরে মিলিয়ে বলল, বুঝেন না ভাই, অল্প পানির মাছ, বেশি পানিতে গেলে যা হয় আর কি, ফুটানি করে বেশি। অব্র মুখ বেঁকিয়ে থেমে পুনরায় বলল, শালা ভাব ধরে গুলশান, ভেতর ভেতরে গুলিস্থান।
বাবরেটাকে বাজান, ধুইয়া খায় মান সম্মান। ওয়াও, क्या কবিতা কাহি হ্যাঁ। এত চন্দল কবিতা পারো দেখেই তো ব্যাটা তোমার বিয়ে হয় না। দাঁড়াও, তোমার জন্য চুচেট মার্কে একটা পোস্ট করতে হবে। ফারাজ লোকটার সামনে ধীরে ধীরে এগিয়ে এলো। তার বুটের নিচে শুকনো মেঝে চাপা পড়ে ক্ষীণ সে নিঃশব্দে দাঁড়িয়ে কিছুক্ষণ পরে থাকা লোকটিকে দেখল। চোখে মুখে কোনো অনুভূতি নেই। লোকটা ভয়ে হেঁচড়ে পিছানোর চেষ্টা করলো, তবে অধিক সময় ঠান্ডায় জমে থাকার কারণে হাত পা অবশ্যই গিয়েছে। নড়চড়ের একদমই শক্তি নেই। ফারাজ হাঁটু গেড়ে লোকটার সামনে ঝুঁকে বসলো। পকেট থেকে লাইটার বের করে ধরিয়ে লোকটার গলার কাঁচটায় ছুঁয়ে দিতেই চিৎকার ছড়িয়ে পড়লো ঘটায়। একে বাঁচানোর চেষ্টা করার জন্য অবশ হাত পা ছোড়াছুড়ি শুরু করলো লোকটা। বাচ্চাদের মতো এসব করে পার পাবে না সাবিব। এত আকুতি করার আগে একবার ফারাজ এলাহের কথা ভাবা উচিত ছিল না? আমার নাম করে চাকরির কথা বলে কয়টা নারীকে বিদেশ পাচার করেছ শুনি চান্দু? সাব্বির নিশ্চুপ। ফারাজের ঠোঁটে বিদ্রুপাত্মক হাসির রেখা ফুটে উঠল। নিস্তরঙ্গ ভঙ্গিতে সে উঠে দাঁড়ালো, অথচ চোখের তারায় জ্বলে উঠল অগ্নিস্ফুলিঙ্গ। অকস্মাৎ সে পায়ের তলায় চেপে ধরল সাবিরের গলা। পা চাপ বাড়তেই লোকটির কণ্ঠনালী থেকে অস্ফুট গোঙানির শব্দ বেরিয়ে আসলো। একটা অসহায় পশুর আর্তনাদ যেন। ফারাজের ভ্রু কুঁচকে যায়। বিরক্তির ছায়া তার মুখে স্পষ্ট হয়ে উঠল। গম্ভীর কণ্ঠে সে ফিসফিসিয়ে বলে, জলদি বল। কিন্তু সাব্বিরের ঠোঁট কাঁপলেও শব্দ বেরোয় না। মৃত্যুর অন্ধকার তার শ্বাসনালী বেয়ে ক্রমশ নেমে আসছে। নিঃশ্বাস নিভে যাওয়ার শেষ মুহূর্তে ফারাজ পা সরিয়ে নেয়, যেন এই যাত্রায় সে কেবল সিদ্ধান্তের রূপরেখা টেনেই ক্ষান্ত। আসলেই ফারাজ হয়তো আদৌ তাকে কিছু করতো না, বহুবার সুযোগ দিয়ে আজ তার ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে। সাব্বির তারই লোক, দেশ থেকে কার্যক্রম চালায়। কাজ শব্দটি ব্যবহার করলেও প্রকৃতপক্ষে কাজের আড়ালে তার এক ঘৃণ্য অপরাধ। নারী পাচারের সঙ্গে জড়িয়ে পড়েছে সাবির। অন্ধকার জগতে সেই কদর্য ব্যবসা, যেখানে জীবনের দামে বিকল স্বপ্ন। তবে এই সব বিষয়ে ফারাজের আপত্তি থাকার কথা ছিল না। কারোর ব্যক্তিগত বিষয়ে নাক গলানো তার স্বভাবে নেই। কিন্তু যখন সেই অন্ধকার তার নামকে আবৃত্ত করে উঠতে উদ্যত হয়, তখন কি চুপ থাকা চলে? 6 মাস ধরে সাবিব অসহায় নারীদের প্রলোভন দেখিয়ে বিদেশে পাচার করছে। প্রতিশ্রুতি দেয় স্বপ্নের মতো ভবিষ্যৎ, অথচ বাস্তবে নিয়ে যায় এক বিভীষিকাময় বন্দিত্বের দিকে। শুরুর দিকে ফারাজ বিষয়টিকে গুরুত্ব দেয়নি, কিন্তু ক্রমে তার নামকে জড়িয়ে কালিমালিপ্ত করার প্রয়াস বাড়তে থাকলে সে আর নীরব দর্শক হয়ে থাকতে পারেনি। কারণ ফারাজ তার নামকে কলুষিত দিতে হতে পারে না, কাউকে এসে এই সুযোগ দেবে না। সে টেবিলের ওপর রাখা টাইটানিয়াম জারটি হাতে তুলে নিল। ভেতরে টকমক করে ফুটছিল ফ্লুরোসিক অ্যাসিড। সাবিব আতঙ্কে খানিকটা পিছু হটতেই দুইজন লোক শক্ত করে তাকে চেপে ধরল। ফারাজ গুনগুন করে 90-এর দশকের একটা ইংরেজি ফোক গান গাইতে গাইতে ধীরে ধীরে জারটি কাত করলো সাবিবের বুকের ওপর। ভেতরে খুব বেশি অ্যাসিড ছিল না, তবে যতটুকু ছিল ততটুকুই যথেষ্ট। প্রথম ফোঁটা বুক ছোঁয়া মাত্রই সাবিবের দম ফেটে গেল ভয়াবহ আর্তনাদে। শুরুতে এক মুহূর্তের জন্য কিছুই অনুভব হলো না, তারপরে চামড়ার নিচে স্নায়ুগুলোতে এক অস্বাভাবিক জ্বলুনি ছড়িয়ে পড়লো। ফুটতে থাকা পানির মতো চামড়ার স্তর গলতে লাগলো। কয়েক সেকেন্ডের জন্য জায়গাটি কালচে হয়ে গেল, আর একটু পরে হালকা ধোঁয়া উঠতে শুরু করলো। সাবিবের চিৎকার অসহনীয় হয়ে উঠলো, যেন শরীর থেকে আত্মা ছিঁড়ে বেরিয়ে আসছে। কিন্তু তার মুখ চেপে ধরে রাখায় কেবল গুবড়ে ওঠা বিকৃতি কৌঙ্গানি বের হলো। তার চোখ বিস্ফারিত, রক্তচাপা রঙের শিরাগুলো ফুলে উঠেছে আতঙ্কে। অ্যাসিডের প্রভাব মাত্রা কয়েক মুহূর্তের মধ্যে আরো ভয়ঙ্কর হয়ে উঠল। যেখানে তরল ছিটে পড়েছিল সেই অংশে মাংস ধীরে ধীরে ক্ষয়ে যেতে লাগলো। সাদা স্তর উন্মুক্ত হয়ে বেরিয়ে এলো, গলতে শুরু করলো সেই স্থান। হাত পর্যন্ত দেখা যাচ্ছিল। সাবিব একবার চাইল নিজের বুকের দিকে। নিজের মাংসের গলে যাওয়া অংশ দেখে তার শরীর শিউরে উঠল। সে কোনো মতে হাত দিয়ে পা ছড়ার চেষ্টা করলেই তার দেহ আরো শক্ত করে ধরে রাখা হলো। ঘরটুকু জুড়ে টকটকে পোড়া মাংসের গন্ধ ছড়ালো। ফারাজ তখনও গুনগুন করছিল, মুখে মৃদু হাসি, চোখে ছিল নির্মম সন্তুষ্টির পরশ। চারিদিক ঘন অন্ধকারে ঢাকা। দূর থেকে ভেসে আসছে ট্রলারের গম্ভীর গর্জন। রাতের নিস্তব্ধতা নদীর শোষ শব্দে কানে এসে ধাক্কা খাচ্ছে। নদী এখান থেকে বেশি দূরে নয়, সে কথা মনে করিয়ে দেয় বাতাসের আর্দ্র ঠান্ডা স্পর্শ। ধ্বংসস্তূপে পরিণত তালুকদার বাড়ির সামনে এসে থামলো একটি কালো রঙের প্রিমিয়।
গাড়ির ইঞ্জিন নিতেই মুহূর্তের জন্য নেমে এলো নিস্তব্ধতা। গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো এক লম্বা চওড়া যুবক। নিঃশব্দ পদক্ষেপে সে এগিয়ে গেল পুরনো জরাজীর্ণ গেটের দিকে। মরচে ধরা লোহার ফ্রেম ঠেলে সে ভিতরে ঢুকলো। অন্ধকারের শীতল চাদরে মোড়ানো ভগ্নপ্রায় গৃহটির অভ্যন্তরে প্রবেশ করতেই দৃষ্টিতে এলো হারিকেনের ক্ষীণ শিখা। জ্বলে নিভে আবারও জ্বলে ওঠে। মুয়াজ্জলের মাটির ঘরের বারান্দায় ঝুলে থাকা সেই আলো প্রহর গুনছে। টিমটিমে সেই ক্ষীণ দীপ্তিতে ছায়া নাচে দেওয়ালের ফাঁকে ফাঁকে। যুবকটি ধীর পদে এগোলো। পুড়ে ছাই হয়ে যাওয়া ভিটেটির সামনে গিয়ে দাঁড়ালো। সিট দাঁড়িয়ে খানিকক্ষণ পরখ করলো ধ্বংসস্তূপ। তারপর দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেল কবরস্থানের দিকে। চাঁদের আলোহীন রাত্রিতে কবরস্থান নিকষ আধারে নিমজ্জিত। মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা প্রাচীন দিকখেলা স্তব্ধ। যুবকটি এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো কবরস্থানটিকে। অন্ধকারের মধ্যে আরো নজর পরখ করে মৃদু কণ্ঠে শোধালো, ইসরে এত দূরত্ব আর মেনে নেওয়া যায় না। এবার দূরত্ব মেটানোর সময় চলে এসছে। বৃদ্ধা মুয়াজ্জলের কণ্ঠস্বর পেতেই লোকটা পেছনে ফিরে তাকায়। ঘাড়ে হাত মুদিয়ে নিঃশব্দে হেসে জবাব দেয়, আমি কেউ না, তবে কারো মৃত্যু করবার শুভাকাঙ্ক্ষী। ফারাজ এক দৃষ্টিতে সামনের নিথর দেহটির দিকে তাকিয়ে রইল। সাবিবের শরীর রক্তে আকণ্ঠ নিমজ্জিত। ফারাজের সাদা শার্ট লাল স্রোতে প্লাবিত। ধীরে সিগারেট ঠোঁটে তুলল সে। নিঃশ্বাসে আগুন ধরিয়ে ধোয়ার দীর্ঘ রেখা ছড়িয়ে দিল বাতাসে। চোখ সরু করে এক পাশে তাকালো। গুলিটি বুকে বিদ্ধ হওয়ার পর সাবিবের মরণ আসতে খুব একটা দেরি হয়নি। ব্যথার আর্তনাদ পর্যন্ত করার সুযোগ পায়নি সে। যন্ত্রণায় ছটফট করার আগেই মৃত্যু তাকে আঁকড়ে ধরেছে। ফারাজের গুলি তার দেহের অবশিষ্ট নিঃশ্বাসটুকু শুষে নিয়েছে। ওই যে অ্যাসিড গলিত মাংসপিণ্ডের ওপরই গুলি চালিয়ে সাবিবকে মুক্তি দিয়েছে ফারাজ। রক্তাক্ত শ্বাসরুদ্ধ পরিবেশে ফারাজ ধীর স্থির ভঙ্গিতে লাশের কাছ থেকে সরে দাঁড়ালো। এই বাস কি করব ভাই? অভ্র জিজ্ঞেস করলো। ফারাজ একটু চুপ থেকে বলল, বাড়িতে ওর বউ আছে না? পার্সেল করে বোর কাছে পাঠিয়ে দেয়। দিয়ে লাভ কি? স্বামীর এসব কাজের সঙ্গে সে নিজেও তো জড়িত ছিল। আচ্ছা। ফারাজ থামলো, তারপর বলল, তাহলে পুলিশের সঙ্গে কথা বল। নিশ্চিত কর খুনের দায় যেন ওর স্ত্রীর উপরই বর্তায়। সবাই যেন জানে সে পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিল। প্রেমিকের সঙ্গে মিলেই স্বামীকে হত্যার ষড়যন্ত্র করেছে। অভ্র সম্মতি সূচক মাথা নাড়ল। আচ্ছা। ফারাজ এবার নিজের শার্টের দিকে তাকালো। রক্তমাখা কাপড়ে নিষ্ঠুর শিল্পকর্মের ছাপ লেগে আছে। দীর্ঘশ্বাস ফেলে সে বলল, পোশাক বদলাতে হবে, কালো শার্টের প্যান্ট পাঠিয়ে দে। অভ্র মাথা ঝুঁকিয়ে সাড়াও দিলেও এবার তার কণ্ঠে কৌতূহল মিশল। এখন বাসায় ফিরবেন? হুম, আর একটা কাজ তো বাকি। নদীর একপারে পাশাপাশি দুটি নৌকা বাঁধা। চারপাশ নিস্তব্ধ, কেবল পানি ছলাৎ ছলাৎ করে বয়ে যাচ্ছে। সিফাত নিঃশব্দে একটা কয়েল ধরিয়ে নৌকার এক পাশে রেখে দেয়। পান চিবোতে চিবোতে সোহান কাগজ দিয়ে একটা ছোট্ট নৌকা বানাচ্ছে। হয়তো সময় কাটানোর অজুহাত খুঁজছে। হঠাৎ সিফাত নিচু স্বরে বলে উঠল, ভাই হ্যাঁ চলে আইছে। মেঘে ঢাকা চাঁদের আলোয় চারপাশটা অদ্ভুত লাগছে। অন্ধকার বাতিহীন, চাপা উত্তেজনায় ভরা। সোহান চোখ তুলে তাকায় না, তবুও বুঝতে পারে যে কেউ এসে দাঁড়িয়েছে তার সামনে। লম্বা চওড়া গড়নের এক লোক, যার মুখটা অন্ধকারে ঢাকা। সোহান তার চেহারা দেখতেও চায় না, দরকারও নেই। সে জানে কে এসেছে। সোহান খানিকক্ষণ নীরব থেকে ধীর গলায় বলল, মেলা দেরি কইরা ফেলাইছো, তাও তো আইলা। তোমার অপেক্ষাতেই তো ছিলাম। এই সিপাহিত্তা, 2 কাপ সরওয়ালা মালাই চান। সাহেবের কাপে সর একটু বেশি দিবার কইস। হ্যাঁ। লোকটা তার পাশে এসে বসলো, তারপর গলা খাঁকারি দিয়ে বলল, কি খবর জানতে চাও? সোহান কোনো প্রতিক্রিয়া দেখালো না। নদীর জলের দিকে তাকিয়ে রইল। সময়ের ভারী নীরবতা ভেদ করে সিফাত এসে হাজির হলো। হাতে ধোয়া ওঠা চায়ের পেয়ালা সে 1 কাপ সোহানের দিকে বাড়িয়ে দিল, অন্যটি লোকটির হাতে তুলে দিল। লোকটি অন্যমনস্ক ভঙ্গিতে পকেট থেকে সিগারেট বের করলো। অতি পরিচিত দক্ষতায় সিগারেট ঠোঁটে চেপে আগুন ধরালো। তারপর গভীরভাবে টান নিয়ে ধোয়ার কুণ্ডলি ছেড়ে দিল সন্ধ্যার বাতাসে। কয়েক মুহূর্ত নীরবতা বজায় রেখে চুমুক বসালো চায়ের কাপে। শীতল স্বরে বলল, জলদি বলো, কেন ডেকেছো? কি খবর জানতে চাও? সোহান চোখ তুলে তাকায়। কণ্ঠস্বর তার স্থির, কিন্তু ভিতরে অস্থিরতা দোল খাচ্ছে। চিত্রার খবর জানবার চাই, আর কতকাল তারে নিজে দেখবা। এইবার তো আমাগরেও একটু সুযোগ কইরা দাও। হ্যাঁ।
লোকটা মৃদু হাসলো, বলল, সময় হোক, এখনো তো নিজেই ভালো করে দেখতে পারলাম না। আমার কাজ শেষ হলে চিত্তার সান্নিধ্য তুমি অবশ্যই পাবে। সোহান গম্ভীর গলায় বলল, খালি তোমার লাইগা এখনো সঙ্গম দেখাইতেছি, নাইলে কবেই কাম সাইরা ফেলাইতাম। দেখো, সোহানের মাইয়া মানুষের প্রতি অত নজর নাই, তবে এই মাইয়ার যে রূপের বর্ণনা শুনতেছি না, আরে তাতেই তো দেখার স্বাদ জাগতেছে, তার থেকে বেশি কিছু না। আর আমার মতো পাপিগো কাছে সৌন্দর্যের কোনো মূল্যই নাই। আমরা তো সৌন্দর্যরে নিলামে তুলি, আমাগো জন্য রূপ বিলাসিতা না, সব ব্যবসার পণ্য। আমরা সৌন্দর্য বেচা পেট চালাই। লোকটি মাথা নেড়ে বলল, চিত্তা কেবল সুন্দরী নয়, সে দহন সবিতা, আগুনের মতো তার রূপ। সময় হলে তাকেও সর্বাহের তালিকায় যুক্ত করা হবে। আগে তো দেখি, ছুঁই, কাছে যাই। সোহান কাজ ঝাঁকিয়ে বলল, কাছে যাইতে গিয়া আবার প্রেমে পইরা যাইও না, প্রেম ধ্বংস করার অস্ত্র। এই অস্ত্রে গর্দান পড়লে জীবন রে একেবারে পিসা মারবো। হ্যাঁ, দূরের কোনো লঞ্চের নেভিগেশন বাতিরালো হঠাৎ করেই লোকটির গায়ে পড়ল। মুহূর্ত মাত্র স্থায়ী হয়ে মিলিয়ে গেল সে অন্ধকারের অতল গহ্বরে। ক্ষণিকের জন্য সোহানের দৃষ্টি আটকে গেল লোকটির পরিধেয় কালো শার্টের উপর। পদক্ষণে সে দৃষ্টি ফিরিয়ে নিল। লোকটি আর বসে রইল না। এখানে নির্বিকার বসে থেকে মুহূর্ত ক্ষয় করার অবকাশও নেই তার। সে ধীরে পদক্ষেপে উঠে দাঁড়ালো। চারপাশের কালো প্রত্যন্ত অন্ধকার তাকে আপন শূন্যতায় আহ্বান জানাচ্ছে। সে সোহানের দিকে হাত বাড়িয়ে শক্ত সংক্ষিপ্ত করমর্দন করলো, গম্ভীর গলায় বলল, উঠলাম। সোহান নির্বিকার ভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিতেই লোকটি উঠে দাঁড়ায়। দৃষ্টি সীমানা ভেদ করে ধীর পদক্ষেপে এগিয়ে যায় অন্ধকারের অন্তহীন গহ্বরে। এক মুহূর্তের মধ্যেই তার অস্তিত্ব মিলিয়ে যায় রাতের গভীর নিঃসীম কালো চোখ দুটি স্থির দৃষ্টিতে চেয়ে থাকে লোকটির অদৃশ্য হওয়ার পথে। কিন্তু সেখানে কেবল ঘন কালো আবরণ। সেখানে দেখার কিছু নেই, থাকার কথাও নয়। প্রকৃতি তার সন্ধ্যার শোক চাদর বিস্তার করে রেখেছে সেখানে। রোশান বাড়ির প্রবেশ পথে পা রাখতেই চিত্রার সঙ্গে মুখোমুখি হলো। আয়েশা ও মিতালিও চিত্রার পাশে দাঁড়িয়ে। চিত্রা এক মুহূর্ত ইতস্তত করলো, অবশেষে বিনয়ী ভঙ্গিতে সালাম জানালো। এ বাড়ির মানুষদের সঙ্গে তার খুব বেশি কথা হয়নি এখনো। কোথাও একটা অদৃশ্য দূরত্ব গেঁথে আছে, এক ধরনের অস্পষ্ট বিচ্ছিন্নতা যা চিত্রাকে কুয়াশার মতো আচ্ছন্ন করে রেখেছে। তার এই নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়তো আরো সময় লাগবে। স্কুল জীবনে সে ছিল নিঃসঙ্গ, সহপাঠীদের জটলায় মিশে যাওয়ার মতো ক্ষমতা তার ছিল না। ক্লাসের নির্জন এক কোণে বসে দিন পার করত। বন্ধু বলে কেউ কখনোই ছিল না। চিত্রা কালো ওড়নার প্রান্ত আরো শক্ত করে মাথায় জড়িয়ে নিল। রোশান চিত্রার দিকে সরু চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, কোথায় গেছিলা? চিত্রার কণ্ঠ ক্ষীণ, ভাইয়া, এই তো একটু বাগানে গিয়েছিলাম। রোশানের গলার স্বরে অনুকম্পার ছিটে ফোটাও নেই। এবারের আশেপাশে বন জঙ্গলের অভাব নাই। রাতের বেলা সুন্দর মাইয়াদের এভাবে একা ঘোরা বেড়ানোর শোভা পায় না। আমি ঘরে যাচ্ছি। রোশন একবার আয়েশার দিকে দৃষ্টিপাত করলো। খানিকক্ষণ নীরব থেকে ব্যঙ্গ মিশ্রিত গলায় জিজ্ঞেস করলো, তুমি আবার কে? নতুন কামের মাইয়া? আয়েশার মুখে নির্লিপ্ততা। স্থির কণ্ঠে উত্তর দিল, জি, আমি হলাম আয়েশা, ম্যাট্রিক ফেল, পকেটমার স্পেশাল। রোশনের চোখের পলক নড়ল। মেয়েটি নির্লজ্জ স্বীকারোক্তি তাকে সামান্য বিস্মিত করেছে। তবে মুখে সে বিস্ময়ের লেশমাত্র প্রকাশ করলো না। পরিমিত স্বরে বলল, এত গুণ দিয়া এ বাড়িতে আইলা কেমনে? চিত্রা আর পারস ভাইয়ের নিয়ামত। আয়েশা এবার নির্লিপ্ত স্বরে উত্তর দিল। রোশন একটু প্রতিক্রিয়া দেখালো না। তার গায়ে জড়ানো কালো চাদরটা এক ঝটকায় সামনে নিয়ে নিচু স্বরে বলল, নিয়ামতের কারণে যেন আবার কিয়ামত না চলে আসে। কথার তীক্ষ্ণতায় আয়েশা মুহূর্তের জন্যই থমকে গেল। তাকে কিছু বলার সুযোগ দেওয়ার আগেই রোশন বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। চিত্রা রোশনের যাওয়ার পথে একবার তাকায়। রোশনের দৃষ্টির আড়ালে চলে গেলে চিত্রা ঘরের ভেতরে প্রবেশ করলো। ভেতরে মোহনা, নীরু এবং নদী বসেছিল। নদী তখন নীরুর হাতে মলম লাগিয়ে দিচ্ছিল। ব্যথায় নীরু বারবার ছ্যাঁত করে উঠেছিল, তবুও মুখে কোনো অভিযোগ নেই। নদী এক মুহূর্ত চুপ করে রইল, তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, নীরু, কেন করো এইসব? তুমি ওরে চেনো না? এলাহে বাড়ির মাইয়া হইয়া কেমন কইরা এইসব ফুল করো? মনেরে বুঝাইতে চাই ভাবি, পারি না, মনটো বুঝে না। আপনার যত্ন কইরা লালন করার স্বপ্ন যদি অন্য কেউ কারিয়া নেয় তাহলে কেমন লাগবো? নদী গভীর এক নিঃশ্বাস ফেলে নিস্তব্ধ হয়ে গেল।
তার আবার স্বপ্ন। স্বপ্ন শব্দটি এবারের বাতাসে বিলীন হয়ে গেছে বহু আগে। তার অস্তিত্ব কেবল নিরুর মতো কিছু বোকার হৃদয়ে গেঁথে গেছে, যারা এখনো অনুভব করতে চায়, এখনো আশায় বুক বাঁধে। ঘরের করে মোহনা প্রণোযোগী ভঙ্গিতে রুমানার মাথায় বিলি কাটছে। আঙুলের স্পর্শে ক্লান্তি মোচনের চেষ্টা। চিত্রাকে বাহির থেকে আসতে দেখে রুমানা ভ্রু কুচকায়। আরে বৌমা, তুমি রাইড করে বাইরে থেকে কেন আসতেছো? কই গেছিলা? কোথাও না, এখানেই ছিলাম। আচ্ছা আসো, এদিকে আহো, আমার কাছে আইসা বসো মা। রাত 9টার দিকে বাড়ি ফিরল নিহান। বাইরে তখন বাতাসের দাপট বাড়তে শুরু করেছে। বৃষ্টি নামার আগমনী বার্তা স্পষ্ট। সদর গেট অতিক্রম করতে আচমকা ছোট্ট একটি শিশু সঙ্গে ধাক্কা খায়। বাচ্চাটির পরনে একটি ধুলোমাখা হাফ প্যান্ট, গায়ে সাদা স্যান্ডো গেঞ্জি। নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে নাক থেকে সর্দি গড়িয়ে পড়ছে। ভারসাম্য হারিয়ে প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু নিহানের হাত দ্রুততার সাথে তাকে ধরে ফেলে। আরে বাবু। নিহান আশ্চর্য হয়ে একবার চারপাশে তাকায়। তোমার আব্বু কোথায়? জানি না। নিহান জানে এই বাচ্চাটি মালির ছেলে। বিরক্তিতে তার ভ্রু কুচকায়। এমন বৈরী আবহাওয়ায় এত রাতে কেউ বাচ্চাকে এভাবে ছেড়ে দেয়? আশেপাশে মালির অস্তিত্ব না পেয়ে সে পকেট থেকে ফোন বের করে কল করতে উদ্যত হয়। ঠিক তখনই দ্রুত পায়ে এক কিশোরী ছুটে আসে। ছেলেটিকে এক ধমক দিয়ে কোলে তুলে নেয়। সে বলে, বেশি খারাপ হইয়া গেছস? কি সাহস, একা একা বাইরে চলে আসস? খারা, কাকে আমারে কইতাছি। নিহান ফোন করার প্রয়োজন বোধ করলো না। একবার মেয়েটির দিকে তাকালো। তার পরনে সবুজ রঙের একটি ফ্রক। চেহারায় কৈশোরের ছাপ স্পষ্ট। বয়স বেশি নয়, তবে উচ্চতায় তার লম্বা। তবে এইসব নিয়ে নিহান মাথা ঘামায় না। সে ঘরের ভেতরে ঢোকার জন্য পা বাড়াতেই হঠাৎ কাঁধে কারোর হাতে স্পর্শ অনুভব করে। ঘাড় ঘোরাতেই দেখলো জুনায়েদ এলাহিকে। কি বাজান, এখানে দাঁড়িয়ে আছো কেন? কণ্ঠের স্বভাব সুলভ নরম। নিহানের দৃষ্টি আবারও মেয়েটির দিকে চলে যায়। ততক্ষণে সে অনেকটা দূরে চলে গেছে। তার দৃষ্টি অনুসরণে জুনায়েদ এলাহিও ওদিকে তাকান। কিছুক্ষণ নীরব থেকে প্রশ্ন করেন, ওইখানে কি দেখছো? না কিছু না, ওই মেয়েটাকে আগে দেখিনি। যাই হোক, বাসায় চলুন। জুনায়েদ এলাহি হালকা মাথা নাড়েন। দুজন একসঙ্গে বাড়ির ভেতরে প্রবেশ করে। বাহিরে তখনও দমকা হাওয়া। বৃষ্টি এলো বলে রুমানা অনেক আগেই নিজ কক্ষে প্রবেশ করেছেন। রাতের আহার প্রস্তুত করতে নদী রান্নাঘরে ব্যস্ত। আর ফারিয়া একবার নিচে নামলে নিহান আসার সঙ্গে সঙ্গে তাকে ঘরে ফিরে গেছে। খাবারের সময় হলে তবেই আবার আসবে। চিত্রা রুমে চলে গেছে। কি নাকি কাজ আছে। নিরুর শারীরিক ও মানসিক অবস্থা বিচলিত। এমনিতেই সে চিত্রাকে কখনো সহানুভূতির চোখে দেখেনি। আর আজকের ঘটনার পর তো তার মন আরো বিদ্রোহী হয়ে উঠেছে। ভাবি, বলেন না কি করলে ফারাজ ভাইকে পাবো? আমি যে আর সহ্য করতে পারছি না। মোহনার কাঁধে মাথা রেখে নিরু হাউমাউ করে কেঁদে ওঠে। তার চোখের কোণে জমে থাকা নোনার জল থরথর করে কাঁপছে। হঠাৎ পেছন থেকে এক সুরেলা সুপরিচিত কণ্ঠস্বর তার কান্নার গতিকে থামিয়ে দিল। কালামণি হাতে পেতেছে, চাঁদ ধরিতে চায়। বাবুন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়? মোহনা দ্রুত পিছনে ফিরে তাকালো। সদর দরজার চৌখাটে দাঁড়িয়ে আছে ফারাজ। তার পাশেই অভ্রনীল সরকার, মানে অভ্র। ফারাজের চোখে সেই চিরচেনা ব্যঙ্গ, ঠোঁটের কোণে অবহেলার এক চিলতে হাসি। নিরু এক পলক তাকিয়ে থাকলো, তারপর দ্রুত চোখ মুছে নিল। ফারাজ ধীর পায়ে এগিয়ে এলো, এক হাতে প্যান্টের পকেটে কুচে দাঁড়ালো। নিরু আর তার মধ্যকার দূরত্ব মিনিমাম 1 হাত। হে যে তেঁতুল গাছে ডাইনি আফা, আর কতকাল অন্যের সমের দিকে বদনজর দেবেন? কোন দিন না জানিয়ে আপনার নজরের কারণে আমার পেট খারাপ হয়। নিরু জবাব দেয় না, তবে তার বদলে মোহনা নিরেট কণ্ঠে বলে উঠল, আর কতজনকে কষ্ট দিবে ফারাজ? ফারাজ ভ্রুকুটি করলো। ঠোঁটের কোণায় সেই অমোঘ ব্যঙ্গ চিহ্ন ফুটে উঠল। ভাবি, কোন ধরনের কষ্টের কথা বলছেন? না মানে কষ্টের তো বিভিন্ন ধরন আছে। এই ধরেন কোষ্ঠকাঠিন্যতা নিয়ে বাথরুমে গেলেও কিন্তু কষ্ট হয়। আপনি তেমন কিছু মিন করছেন? মজা করছো? এইসব ছোট লোকই কারবার। হ্যাঁ মশারি ভাবি, অনেক ক্ষুধা লেগেছে। ফ্রিজে কলিজা ভুনা আছে না, একটু বের করে মনে করেন না। আর মশারি ভাবি বলে ডেকেছি বিধায় রাগ করবেন না। কি করব বলেন, মশারির মতো কী সব পরে থাকেন সবসময়। তবে আরও লাগলে বলবেন, কিন্তু আমার ঘরেরটা দিয়ে দেব। আমার উপর অনেক বড়, মন। নিরুর গলায় জমে থাকা নোনা জল গিয়ে ফারাজের দিকে তাকাতেই
ফারাজ গভীর এক শ্বাস ছাড়ল। তোকে তো কেবল হালকার উপর ঝাপসা ট্রেলার দেখিয়েছে, ব্লকবাস্টার সিনেমা কিন্তু এখনো বাকি, সো বি কেয়ারফুল। ফারাজের কণ্ঠস্বরে হুমকির সূক্ষ্ম রেখা ফুটে উঠল। সে খানিক থেমে শীতল স্বরে বলল, যাই হোক, খুব জলদি বউটাকে আবার বিয়ে করব, আবার বাসর করব, আর বাসর সাজাবি তুই আর আমার প্রাণপ্রিয় মগজহীন মশারি ভাবি। নীরুর মুখ পাংশুটে হয়ে গেল। মোহনা স্থির, সে এসবে অভ্যস্ত। ফারাজ এক ঝটকায় নিজের ব্লেজার খুলে হাতে নিল, তারপর অভ্রর দিকে তাকিয়ে মাথা ঝাঁকালো। অতিথিকে নিয়ে গেস্ট রুমে যা, আমি একটু পরে আসছি। মোহনের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে। অতিথি? ফারাজ অতিথির কথা বলল, কিন্তু এই অতিথি আবার কে আসছে? ফারাজ কক্ষে প্রবেশ করতে চিত্রার অব্যয় দৃষ্টিগোচর হয়। সে বিছানার উপর হয়ে শায়িত, দুপা অলস ভঙ্গিতে শূন্যে উত্তোলিত, গভীর মনোযোগে সংবাদ পাঠে নিমগ্ন। ফারাজ গলাধকরণ করলো, কণ্ঠনালী শুষ্ক মরুভূমির বালুকণায় রুদ্ধ হয়ে আসছে। এমন একটি দৃশ্যের সম্মুখীন হয়ে আত্মসংযম রক্ষা করা তার পক্ষে আদৌ সম্ভবপর হবে তো? ফারাজের হৃদয়ের গভীরে সুপ্ত কোনো আকাঙ্ক্ষা অগ্নিফুলিঙ্গের মতো জ্বলে উঠেছে। সেই অনুভূতিকে সংবরণ করার প্রয়াস নিদারুণ ক্লেশসাধ্য হয়ে উঠেছে তার জন্য। ফারাজ নিঃশব্দে এগিয়ে এসে চিত্রার কেশরাশির ভেতরে আঙুল চালিয়ে দেয়। নরম কোমল অন্ধকার স্পর্শে শিহরিত হয়ে ওঠে। মুহূর্তে চিত্রা ধমকে উঠল, দ্রুত ফিরে তাকিয়ে কঠোর কণ্ঠে বলল, এই বেটা, ভয় পেয়েছি না? ফারাজ গভীর চোখে চিত্রার দিকে চেয়ে বলল, ব্যাটা কি? হ্যাঁ, নিঃশ্বাস হই তোমার, তোমাকে ছাড়া এক মুহূর্ত টিকতে পারবে না ভেবেছেন? চিত্রা সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসলো, বুকের ওপর থুতু ছিটিয়ে দিয়ে রাগী চোখে ফারাজের দিকে তাকালো। দৃষ্টিতে বিদ্যুৎ ছলকাচ্ছে। ফারাজ সেই তীক্ষ্ণ দৃষ্টিকে উপভোগ করলো। নিজের ঘাড়ে হাত বুলিয়ে হালকা হেসে বলল, এই বউ, তুমি অ্যালকোহল নাকি? তোমার মধ্যে অ্যালকোহল? কেমন নেশা তুমি? শালার এই নেশা আমার কাটতেই চায় না। চিত্রা ভ্রু কুচকে বিরক্তির সুরে বলল, আপনি দূরে যান। মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে এসে এখানে উল্টো পাল্টা বকছেন। ফারাজ এক পাশে মাথা কাত করে তাকায়, ঠোঁটে চাপা হাসি। আমি ছোট লোকে কথাবার্তা কই থেকে শেখো? তোমার মুখে রোমান্সের ভাষা মানায়? আমার সঙ্গে সেই ভাষাতেই কথা বলবেন। দেখুন, আমি ছোট বলে আমাকে যা ইচ্ছে তাই বলতে পারেন না। তোমাকে বড় বানানোর জন্য আমি তো আছে। শার্টের বোতাম খুলতে খুলতে ধীর পদক্ষেপে এগিয়ে আসে সে। চিত্রা তৎক্ষণাৎ 2 কদম পেছনে সরে যায়। ভয় আর সতর্কতায় মিশেলে বলে ওঠে, কাছে আসবেন না, দাঁড়া চালাচ্ছি। আবুলের নাতনি তুমি দেখি ভালো হবে না, আমার নামটার একেবারে আরবি করে দিয়েছে। সঙ্গে সঙ্গে চিত্রার কবজি আঁকড়ে ধরে নিজের কাছে টেনে নেয় ফারাজ। চিত্রা তীব্রভাবে ছটফট করে মুক্তি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালায়, তাতে কাজ হয় না। ফারাজ একটুখানি ঝুঁকে এসে চাপা স্বরে বলে, এত যে ছটফট কেন করো ময়না? আমার সঙ্গে বেড়ে উঠবে? সাইজে তো 5 ফুট 4, কোন সুবুদ্ধি নিয়ে 6 ফুট 4-এর একটা পুরুষের সঙ্গে লাগতে আসা? আমার কাছে পৌঁছাতে হলেও তো মই ব্যবহার করতে হবে। চিত্রা প্রচন্ড বিরক্ত, সে ঠোঁট চেপে জবাব দেয়, ঘোড়ার ডিম। ফারাজ থমকে দাঁড়ায়, অপলক দৃষ্টিতে চিত্রার দিকে তাকিয়ে থাকে। সেই চোখের গভীরে কি এক অভাবনীয় নেশা লুকিয়েছিল। চিত্রা শ্বাস নিতে ভুলে গিয়ে কাপা কণ্ঠে বলল, এই দেখুন। দেখো? উফ, আপনি যে কোন চোখে আমাকে দেখেছেন আমি কিন্তু তা ভালো করেই বুঝে গিয়েছি। দূরে থাকেন, সাবধান। আপনি আমাকে। বাক্য শেষ হওয়ার আগেই ফারাজ দ্রুত তর্জনী ঠোঁটের ওপর এনে চুপ করিয়ে দেয় চিত্রাকে। সেই স্পর্শে বিদ্যুতের ঝলকানি খেলে যায় চিত্রার শিরায় শিরায়। ফারাজ হাসে, গভীর প্রলুব্ধ করা এক হাসি। তারপর মৃদু স্বরে গেয়ে ওঠে, আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চায় বোঝায় কেমনে। ফারাজের কণ্ঠস্বরে ঘোর লাগানো মায়া, যা মুহূর্তেই চারপাশের বাস্তবতাকে বিলীন করে দিতে পারে। কিন্তু সেই মায়ার আবরণ ভেদ করে হঠাৎ কক্ষের দরজাটা ধাক্কা দিয়ে খুলে যায়। প্রবল বিকট স্বরে কেউ একজন গর্জে ওঠে, হিন্দু জান্স, হোয়াই ইউ চিপকা চিপকি অন্য সেমরি ইউ খালি মাই আন্ডারস্ট্যান্ড? ফারাজ বিরক্তিতে একবার ঘাড় ঘুরিয়ে তাকায়, চোখের কোণে বিরক্তির ছাপ। মুখ থেকে একটা অসম্পূর্ণ চজাতীয় শব্দ বেরিয়ে আসে। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলে, শালার দরজাটা ছিটকে নে, তোকে কেমন লাগাতে কেন মনে থাকে না? জমেলা ঝড়ের বেগে ফারাজের দিকে ধেয়ে আসে, বিক্ষিপ্ত আবেগে দুহাত প্রসারিত করে। ফারাজ মুহূর্তের ভেতরে চিত্রার আড়ালে গিয়ে বলে ওঠে, এই মতারি, দূরে থাক, কাছে আসবে না। বউবি না কেউ কাছে এলে পেছন চুলকায়।
চিত্রা নির্লিপ্ত ভঙ্গিতে একপাশে সরে দাঁড়ালো, কটাক্ষ ভরা কণ্ঠে বলল, আরও দরজা খুলে রোম্যান্স করুন, খুশি হয়েছি। এই যে মিস, এই ধরুন আপনার হিন্দুর কারেন্ট বেশি, একটু কমিয়ে দিন তো। ফারাজের কণ্ঠ শুকিয়ে আসে। সে সংযম ধরে রেখে চিত্রাকে উদ্দেশ্য করে বলল,